স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটি প্রবন্ধ শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। প্রবন্ধটি নিয়ে আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজ চলো তারপর থেকে দেখে নিই আমরা। দেখো সবাই, তৃতীয় পরিচ্ছেদ থেকে আজকে হবে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। তাহলে এর আগে আমরা দেখেছি কথকরা গ্রামে বসবাস করত। প্রাচীনকালে লেখাপড়ার সরঞ্জাম পাওয়া আজকের মতো সুবিধাজনক ছিল না। প্রত্যেকটা জিনিসই নিজের বাড়িতে বানাতে হতো। লেখকরা কালি, কলম, কাগজ সমস্ত কিছুই বানানোর চেষ্টা করতেন এবং কাগজের পরিবর্তে কলাপাতা ব্যবহার করতেন বলে আমরা জেনেছি। তারপর বলছেন, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। যীশু খ্রিস্টের জন্মের আগে যদি জন্মাতাম তখন কেমন হতো সময়টা? যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, তাহলে আমরা ভারতবাসী। ভারতে না জন্ম হয়ে মিশরে হলে কেমন হতো? নানা রকম কল্পনা কবির মনে বাসা বাঁধছে। আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। তাহলে সুমেরিয়ানরা নলখাগড়া ভেঙে কি করে না, সেটাকে দিয়ে তুলি বানিয়ে লেখে, লেখার সরঞ্জাম হিসেবে ব্যবহার করে। সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। ওই যে নলখাগড়াটা ভেঙে নিয়ে আসবে, সেটাকে একটু লেখার মতো করে নিয়ে তুলির মতো ব্যবহার করতাম। হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি। তাহলে কবি নিজেকে সমস্ত কিছুর সঙ্গে তুলনা করে দেখছেন যে কেমন হলে কীরকম হতো। বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, তাহলে ফিনিশিওরা কী দিয়ে লেখে না, হার দিয়ে। সেই আমার কলম, যে হারটিকে পেয়েছে সেই হারটিকেই কলমের মতো ব্যবহার করা হবে। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। তাহলে সমস্ত কিছুর সঙ্গে এই কবি নিজেকে তুলনা করে দেখছেন। এখানটায় দাগ দিয়ে দেবে, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিনও খুনি হতে পারে বই কি। তাহলে কলম কিন্তু শুধুই লেখার অস্ত্র নয়। ইতিহাস থেকে আমরা জানতে পারবো যে কলম অস্ত্র হিসেবেও বহুবার ব্যবহার হয়েছে এবং হয়ে চলেছে। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, মানে সবার শ্রেষ্ঠ শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। তারপর দেখো, এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। তাহলে স্কুলের ছেলেমেয়েরা পড়াশুনো করছে, এক ধরনের কলম কিন্তু ব্যবহার করছে না, নানা ধরনের ব্যবহার করছে। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে লেখাপড়ার দিক থেকে এত উন্নত হয়েছে, লেখার সরঞ্জাম সহজলভ্য হয়েছে। সেই সহজলভ্যতার কারণে গ্রামের দিকে দেখলেও কঞ্চির পেন ব্যবহার করতে আর কাউকেই আমরা দেখব না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াতে কালির বদলে দুধ। তাহলে সরস্বতী পুজো এই কিছুদিন আগে গেল, সবাই দেখে থাকবে নিশ্চয়ই। দোয়াত কলম ঠাকুরের কাছে দেওয়া হয়। একটা কাচের দোয়াতে, মানে একটা কাচের পাত্রেতে কালির বদলে দুধ দেওয়া হয়, আর তাতে খাগের কলম, একটা কাঠি কলমের মতো দেওয়া হয়। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। তাহলে এখানটায় একটু দাগ দিয়ে দেবে। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই।
তাহলে পালকের কলম এখন প্রায় দেখাই যায় না, কোনো পুরনো দিনের কোনো অয়েল পেন্টিংয়ে দেখা যেতে পারে, অথবা কোনো প্রাচীন ছবিতে দেখা যেতে পারে যে পালকের কলম রয়েছে, এছাড়া কোথাও পাওয়া যাবে না। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় তাদের দোঁয়াতে গোজা পালকের কলম। তাহলে ওই প্রাচীন ছবিতে দেখা যায় বলেছে, সেরকমই দেখা যাচ্ছে। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন, যে পালককে কেটে সুন্দর করে কলম তৈরি হবে। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। পেন্সিল শার্পনার বা ছোলার যেমন হয় না, সেরকম ঢুকিয়ে দিলেই পালকটা কলমের মতো কাটিং হয়ে যাবে। তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। তাহলে পালক থেকে কলম তৈরি যে যন্ত্রের কথা বলেছে সেইটি কিসের মতো? না পেন্সিল শার্পনারের মতো। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? তাহলে পালকের কলম তো দেখাই যায় না, দোয়াত কলমও দেখা যায় না এখন। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র, মানে শো অফ করার জন্য, সুন্দর দেখানোর জন্য সাজানো রয়েছে, আদৌ ওই দোয়াত কলম ব্যবহার করা হয় না, তাই বলেছে ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। তাহলে আমরা আজকে যে কলম ব্যবহার করি সেগুলো হচ্ছে বল পেন বা ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা কাকে বলবো? নানা রকম জিনিসপত্র যারা বিক্রি করে তাদের বলা হয় ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। তাহলে যত ফেরিওয়ালা দেখা যায় বেশিরভাগের কাছেই কলম পাওয়া যায়। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়, শুধু কলম বিক্রি করছে অনেকেই। সস্তা চূড়ান্ত, প্রচুর সস্তায় পাওয়া যায় কোন পেন? ডট পেন। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। তাহলে প্রাচীনে দেখলে দেখা যাবে যে পণ্ডিত মশাইরা কানের ওপরে কলমকে গুঁজে রাখতেন। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে এখানটা একটু দাগ দিয়ে দেবে। দার্শনিক আমরা কাকে বলবো? না যিনি কানে কলম গুঁজে দুনিয়া অর্থাৎ সব জায়গায় খুঁজে ফেলেছেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। তাহলে কবি ছেলেবেলায়, তার ছোটোবেলায় একজন দারোগা বাবু অর্থাৎ পুলিশকে দেখেছিলেন পায়ের মোজাতে কলম গুঁজে রেখেছেন। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। তাহলে শার্টের বুক পকেটে কলম থাকে, এটা আমরা সবাই দেখেছি প্রায়। কিন্তু কাঁধেরতে একটা পকেটের মতো সিস্টেম করা আছে এমন পোশাক, সেখানে কলম রাখে অনেকেই। তারপর দেখো, কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। চুলের মধ্যে কলমকে গুঁজে রেখেছেন। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। তাহলে খোঁপাতেও কলম গুঁজে রেখেছেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। তাহলে এই কথাটি প্রচলিত ছিল। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। তাহলে আবারও একটা প্রবাদ বলেছেন। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। তাহলে কলম যারা লেখাপড়া শিখেছে, পড়াশুনো করছে, কেবল তারাই কলম ব্যবহার করেন না, কলম এখন সর্বজনীন, সমস্ত ধরনের মানুষেরাই কলম ব্যবহার করছে। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। তাহলে কলমটা এমনই একটা কমন ব্যাপার হয়ে গেছে, অতি সাধারণ একটা তুচ্ছ জিনিস হয়ে গেছে, যেটা সব জায়গায় পাওয়া যায়, সবার কাছেই আছে, তাই চুরি করার প্রয়োজন পড়ে না। হাত সাফাই মানে চুরি করা। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অস্পৃশ্য মানে তুচ্ছ, ছুঁয়ে দেখা বা নেওয়ার প্রয়োজন নেই এমন।
পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। তাহলে কলমের দুনিয়ায় দারুণ একটি বিস্ফোরণ ঘটায় কি না, কোন কলম? ফাউন্টেন পেন। সেটা এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাহলে ঝর্ণা কলমের অপর নাম কি? ফাউন্টেন পেন। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। তাহলে এই নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন কি না এ বিষয়ে একটু সন্দেহ আছে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। তাহলে এই যে ফাউন্টেন পেন কিভাবে তৈরি হলো তার ইতিহাসটা একটু বলছেন কবি, যে হঠাৎ করে কেন ফাউন্টেন পেন তৈরি হলো। কে তৈরি করেছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। কিভাবে করেছিলেন এবার দেখো। তাহলে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো দোয়াত কলম নিয়ে কাজে বের হয়েছে, কিছু লেখালেখির প্রয়োজন হলে লিখবেন বলে। একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। চুক্তিপত্র কিছু হলে কি হয়, সই করতে হয় সবাইকে। সই করার জন্য দোয়াত কলম নিয়ে গিয়েছেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। তাহলে লিখতে গিয়ে অসাবধানতাবশত কি হয়েছে না, দোয়াতটা উল্টে গেছে। তাই আবার কালি খোঁজার জন্য গেছেন। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। তাহলে যে সময় দোয়াতের কালি খুঁজতে গিয়েছিলেন আর একজন ব্যবসায়ী সই করে সব চুক্তিপত্র পাকাপাকি করে নিয়েছেন। বিমর্ষ ওয়াটারম্যান, তাহলে এই যে লুইস অ্যাডসন ওয়াটারম্যান বিমর্ষ অর্থাৎ মনমরা হয়ে গেলেন। একটা ব্যবসায়িক চুক্তি করতে এসেছিলেন, সেটা হলো না। তাই তিনি দেখো কি বলেছে, মনে মনে প্রতিজ্ঞা করলেন। তারপর তাহলে তিনি খুব কষ্ট পেলেন ওই ব্যাপারটাই, ওই ঘটনাটাই। তারপর থেকে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। তাহলে এই যে সমস্যা, এর একটা সমাধান করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তাহলে তার সমাধান করতেই ওয়াটারম্যান কি করেছিলেন? ফাউন্টেন পেন তৈরি করেছিলেন, যাতে দোয়াত কলম নিয়ে না বের হতে হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অংশ পরের ভিডিওতে আমরা আলোচনা করব।